সিবিআই হাজিরা না দেওয়ায় রাস্তা থেকে পাকড়াও সন্দীপ ঘোষকে। পাকড়াও করে সিজিও নিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সন্দীপকে হাজিরা দিতে আগেই নোটিশ দেওয়া হয় সন্দীপকে। অন্যদের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা রয়েছে। আমার সঙ্গে সরাসরি চলে যাব, আমার প্রতিনিধি রয়েছে অর্পিতা হাজরা রয়েছে, অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, তিনি স্বেচ্ছায় উঠেছিলেন সন্দীপ ঘোষ গাড়িতে, নাকি তাকে সিবিআই আধিকারিকরা বাধ্য করেছিলেন গাড়িতে উঠতে? দেখো, আমরা যেটা দেখলাম যে সিবিআই আধিকারিকরা গতকালকে তাকে যে নোটিশ দিয়েছিল সেখানে হাজির হতে বলা হয়, কিন্তু তিনি তা এড়িয়ে যান। এমনকি মোবাইল সেটা কিন্তু তিনি বন্ধ করে রেখেছিলেন, তিনি ধরছিলেন না। তার বিভিন্ন যে নাম্বার ছিল সেখানেও কিন্তু সিবিআই আধিকারিকরা ফোন করে তাকে পায়নি। এরপরেই কিন্তু গোপন সূত্রে খবর পায় সিবিআই আধিকারিকরা, এবং আজকে সকালবেলায় এই সন্দীপ ঘোষ, যিনি কিনা প্রাক্তন অধ্যক্ষ আর.জি. কর হাসপাতালের, তিনি তার তরফ থেকে হাইকোর্টে গিয়ে সেখানে কিন্তু রক্ষা কবচ চাওয়া হয়। তিনি আশঙ্কা করেছিলেন যে তিনি গ্রেপ্তার হতে পারেন, আর সেই জায়গা থেকে সিবিআইয়ের মুখোমুখি হতে কিন্তু তিনি যথেষ্টভাবে সেখানে তিনি মনে করছিলেন যে তার একটা রক্ষা কবচ দরকার। কিন্তু হাইকোর্ট থেকে যখন রক্ষা কবচ মিলল না, তারপরে কিন্তু সিবিআই আধিকারিকরা তাকে একেবারে গোপন সূত্রে খবর পেয়ে রাস্তায়, যেখানে হঠাৎই কিন্তু এই সন্দীপ ঘোষকে একেবারে নিয়ে পাকড়াও করে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। কারণ এটা কিন্তু কোনো হোয়াইট কলার মানে যে ক্রাইম তা কিন্তু নয়। এটা এমনই একটা ক্রাইম যেখানে সবার বক্তব্যটা অত্যন্ত গুরুত্ব, বা বয়ান রেকর্ড করাটা গুরুত্ব। তুমি দেখো, প্রাক্তন যিনি সুপার তিনি এসেছেন, তুমি দেখো যে চেস বিভাগের যিনি প্রধান তিনি এসেছেন, স্টুডেন্ট এসেছে, যারা ডাক্তার, যারা ডিউটি রোস্টার মেনে যাদেরকে ডাকা হয়েছে, যারা ডিনার করেছিলেন তাদের বয়ান নিয়েছে। তাহলে প্রাক্তন অধ্যক্ষ তিনি কেন পালিয়ে কেন তিনি বেড়াচ্ছিলেন, কেন তিনি সিবিআই এর সম্মুখীন হতে পারছিলেন না? সেক্ষেত্রে কিন্তু সিবিআই সূত্র থেকে খবর যে তারা কিন্তু যোগাযোগের চেষ্টা করে, এবং এরপরে কিন্তু দেখা যায় যে রাস্তা থেকে তিনি কিন্তু তাকে একেবারে সেখান থেকে তুলে এনে নিয়ে আসা হয় সোজা সিজিও কমপ্লেক্সে। সেখানে এখনো অব্দি জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। তোমাকে জানি রাখি, জিজ্ঞাসাবাদের যে কয়েকটি বিষয় খুবই উল্লেখযোগ্য সেগুলোই কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। প্রথমত, এই ঘটনা ঘটার পরে, অর্থাৎ আর.জি. করে যে একেবারে সেমিনার হলে যেখানে কিনা নৃশংসভাবে ছাত্রীকে খুন এবং ধর্ষণের ঘটনা যে ঘটে, সেই ঘটনা হওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিজে থেকে কেন কোনো অভিযোগ করলো না? শুধুমাত্র পুলিশ আধিকারিকরা একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা কেন তারা চুপ ছিলেন? এক। দ্বিতীয়ত, যে এই ঘটনার পরে নিগৃহীতার পরিবারের বাবাকে, অর্থাৎ এই নিগৃহীতার যিনি বাবা, তাকে বলা হলো হাসপাতালের তরফ থেকে যে তার মেয়ে নাকি সুইসাইড করেছে। একটা বিষয় যে ইনকোয়েস্ট যে রিপোর্ট, সেটাও কিন্তু আমরা বের করেছিলাম, এবং সেখানে আমরা দেখেছি যে 10-10খানা তার যে আঘাতের চিহ্ন সেটা পুরোপুরি সুস্পষ্ট। তারপরেও একজন চিকিৎসক হয়ে, বা হাসপাতালের সুপার বা হাসপাতালের অধ্যক্ষ, তারা কেউই কিছু বুঝতে পারলেন না। তারা বলে দিলেন এটা নাকি সুইসাইড, একদম অ্যাসিস্ট্যান্ট সুপারের মারফতে তার যে পরিবারের যারা সদস্য তাদেরকে। কিন্তু মৃতার যিনি কিনা পরিবারের যিনি সদস্য, তিনি কিন্তু বারবার অভিযোগ তুলেছিলেন যে এই ঘটনা মোটেই কিন্তু সুইসাইড বা আত্মহত্যা নয়, এই ঘটনার পেছনে কিন্তু ধর্ষণ এবং খুন করা হয়েছে। এই কথাই কিন্তু নিগৃহীতার বাবা বারবার করে বলেছেন। তৃতীয়ত, আরেকটি বিষয় যে এই সঞ্জয় রায়, অর্থাৎ সামান্য একটা সিভিক ভলেন্টিয়ার, সে দিনের পর দিন আর.জি. কর হাসপাতালের সরকারি হাসপাতালে কি করে সে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ সে ঘুরে বেড়াচ্ছিল মদের আসর বসত, এবং একইভাবে সেদিন ঘটনার দিন রাতে কি করে একজন চিকিৎসককে এইভাবে একেবারে তাকে ধর্ষণ খুন করলেন। ফলে সেই জায়গা থেকে কিন্তু এই হাসপাতালের যে ভূমিকা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ময়নাতদন্ত যে করা হয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু সংশয় রয়েছে রিপোর্টে। সেই কারণে সিবিআই আধিকারিকরা আমরা গতকালই কিন্তু দেখিয়েছি যে 3 জন চিকিৎসকের বয়ান নিয়েছে। ধন্যবাদ। রাস্তা থেকে আর কি সিবিআই আর কি তুলেছে, এখন আর কি সেটা ইনকোয়ারি হোক, ইন্ট্রোগেশন হবে, দেখা যাক। মানে আমাদের ডিমান্ডস গুলো আর কি আস্তে আস্তে আর কি মিট হচ্ছে, এটাতেই আমরা আর কি সন্তুষ্ট। সিবিআই ইনকোয়ারি করছে, তো সামনে আসবে এখন আর কি